এদিকে আন্তর্জাতিক আইন না মেনে ভারত ও বাংলাদেশের সীমান্ত নদীগুলোতে ভারতের অবৈধ বাঁধ নির্মাণের প্রতিবাদে ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ শুরু করেছে ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠন। শুক্রবার সকালে রাজধানী শাহবাগ থেকে এই লং মার্চ শুরু করে তারা। লং মার্চ পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, ভারত অভিন্ন নদীর পানি নিয়ে বাংলাদেশের সাথে অমানবিক বাঁধ ব্যবস্থা তৈরি করে বাংলাদেশের ক্ষতি করছে। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা পেতে এই লং মার্চকে সফল করার আহ্বান জানান তারা। বলেন, উজানে ভারতের বাঁধ বাংলাদেশের জন্য একটি মরণ ফাঁদ। লং মার্চটি কুমিল্লা হয়ে ফেনীতে পৌঁছেছে। পৃথিবীর বহু দেশে শুধু বাঁধ মানুষকে বাঁচিয়ে দিয়েছে, নদীকে বাঁচিয়ে দিয়েছে। আন্তর্জাতিক নিয়ম হচ্ছে আপনি ভারত যখন কোনো বাঁধ করবে তার স্টেক হোল্ডার বাংলাদেশকে জানাবে। অথচ কি লজ্জা, আপনারা জানেন ভারত গত 50 বছরের বেশি সময় ধরে আমাদের প্রত্যেকটা আন্তঃসীমান্ত নদীতে আমাদেরকে না জানিয়ে, আমাদেরকে না ডেকে তারা একের পর এক বাঁধ নির্মাণ করেছে। পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনা নিয়ে 15 বছর পর মুখ খুললেন 111-এর আলোচিত সেই সময়ের সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদ। ওই ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারের দাবি জানিয়েছেন তিনি। নিজের ইউটিউব চ্যানেলে বিডিআর বিদ্রোহের ঘটনা নিয়ে নিজস্ব বক্তব্য তুলে ধরেন আলোচিত এই সাবেক সেনাপ্রধান। যখন আমি সেনাবাহিনীর পক্ষ থেকে আদেশ দিয়েছি তদন্ত আদালতের, তখন আমাকে বলা হলো যে সরকার যখন তদন্ত আদালত করছে তখন আবার সেনাবাহিনীর পক্ষ থেকে এই আদালতের প্রয়োজনটা কি, এই তদন্ত আদালত করতে যেসব জিনিস প্রয়োজন তা সেভাবে সরকার থেকে আমরা সাহায্য পাইনি। তদন্ত আদালতের নেতৃত্ব দিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ওনাকে যে টার্মস অফ রেফারেন্স দেওয়া হয়েছে তিনি তা সম্পন্ন করতে পারেননি। কারণ হলো যারা এর সাথে জড়িত ছিল তারা মোস্টলি জেলে ছিল এবং যারা বিভিন্ন আলোচনায় এদের সাথে যুক্ত ছিল তাদেরও স্টেটমেন্ট নেওয়া সম্ভব হয়নি। পুনরায় সম্পূর্ণ তথ্য বের করে এবং কারা এর সাথে জড়িত দেশে এবং বাহিরে তা নির্ণয় সক্ষম হবেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন ষড়যন্ত্র মোকাবেলা করে রাষ্ট্র সংস্কারে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বিএনপি। গণফোরাম, ন্যাব, ভাসানী ও বাংলাদেশ পিপলস পার্টির নেতাদের সাথে লিয়াজু কমিটির বৈঠক শেষে তিনি কথা বলেন। শুক্রবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গণফোরামের নেতৃত্ব দেন দলটির সভাপতি মোস্তফা মোহসেন মন্টু, আর বিএনপি নেতাদের মধ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বৈঠকে অংশ নেন। এছাড়া ন্যাব ভাসানীর পক্ষে নেতৃত্ব দেন দলের চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম এবং বাংলাদেশ পিপলস পার্টির নেতৃত্ব দেন মোহাম্মদ বাবুল সর্দার চাখারি। পরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন সকল ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করবে যুগপথ আন্দোলনের সাথীরা। আমাদের যুগপথের যে ঐক্যটা, সেই ঐক্যটা আমরা অটুট রাখছি, কারণ দেশের বর্তমান প্রেক্ষাপটে এখানে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। যারা দেশকে অস্থির করতে চাচ্ছে, আমাদের অর্থনীতিকে অস্থির করতে চাচ্ছে, আমাদের এখানে ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকবে। বর্তমান সরকারের যেটা কাজ করছে আমাদের জাতীয় ঐক্যের পরিপ্রেক্ষিতে আমরা দেশে একটা বড় ধরনের পরিবর্তনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেটার জন্য আমরা সকলে কাজ করছি। রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা মোতালিব হত্যা মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার বিকেলে তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর হাকিম আদালতে 10 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাহবুব আহমদ 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 4 আগস্ট রাজধানীর ধানমন্ডি এলাকায় ছাত্র জনতার আন্দোলনে যোগ দেন আব্দুল মোতালিব। পরে তিনি বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় হত্যা মামলায় শাহজাহান খানকে 23 নম্বর আসামি করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ধানমন্ডি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এই শাহজাহান খান যখন ছাত্র কোটা বিরোধী আন্দোলন যে চলছিল, শান্তিপূর্ণ আন্দোলন, সেখানে তিনি আজকে 14 দলের সাথে একসাথে একাত্মতা প্রকাশ করে বিগত 4/8/2024 তারিখে ছাত্র জনতার উপর প্রয়োগ করার কারণেই এই আব্দুল মোতালিব কিন্তু ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। বিজ্ঞ আদালত ঘটনা শুনে এই যেহেতু আব্দুল
মোতালেব মারা গিয়েছেন ঘটনাস্থলে। এর কারণে এই আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। নারায়ণগঞ্জের মেধাবী শিক্ষার্থী তানভীর মোহাম্মদের ত্বকী হত্যার বিচার দাবি জানিয়েছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। শুক্রবার বিকেলে শহরের চাষারায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের উদ্যোগে ত্বকী হত্যার 11.5 বছরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে অতি দ্রুত ত্বকী হত্যার বিচারের দাবি জানান বক্তারা। হত্যায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পরিবারের সম্পৃক্ততা জানিয়ে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেন, তার কিশোর ছেলেকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নৃশংসভাবে এই হত্যাকাণ্ড সংগঠিত করে তারা নারায়ণগঞ্জের মানুষকে বুঝাতে চেয়েছে যে তাদের বিরুদ্ধে গেলে কি পরিণতি হতে পারে। আমরা বরাবর বলেছি যে এই গডফাদার মাফিয়াদের শক্তি হচ্ছে সরকার, প্রশাসন, পুলিশ। বানের পানি কিছুটা নেমে যাওয়ায় যারা বাড়ি ফিরেছেন তাদের আর কিছুই অবশিষ্ট নেই পুরনো ঘরে। শুধু খাবারের অভাবই নয়, নেই শোবার জায়গা কিংবা টয়লেটও। ভিটে মাটি দেবে গিয়ে ঝুঁকির মুখে অনিশ্চিত আগামী। তাই তাদের দিকে বিত্তবানরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে প্রত্যাশা করছেন অসহায় বানভাসীরা। কুমিল্লা ঘুরে রনি রায়হানের ছবিতে আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। বানের পানিতে ডুবে যাওয়া বাড়ি দেখতে আশ্রয়কেন্দ্র থেকে প্রতিদিন একবার করে আসেন রিনা বেগম। ছোট ছেলেকে কোলে করে আজও দেখতে এলেন চেনা ঘরের পানি কমেছে কিনা। ঘরের ভেতরে গিয়ে রিনা ঘুরে দেখলেন নরম মাটিতে ডেবে যাচ্ছে ঘর। ভেঙে পড়েছে ঘরের আড়, টিনের চালাটা নিতে পারছে না আর ভার। রিকশাওয়ালা স্বামীর 3 সন্তান নিয়ে রিনারা কোথায় দাঁড়াবে এবার? জান্দা ছাড়া পুঁজিটি ছাড়া কিছুই নেই। এরপর যে 15 দিন বাড়িঘর ছাড়া হয়েছি। কইতেন থাকার মতন কোনো অবস্থা আছে, ডাইবা দেব গা থাকতো তা দেব না, আবার ফেয়ার লিগে ভাড়া দেওয়া দেব না, টিয়া নাই পয়সা আঙ্গদাম সামর্থ্য নাই, এই মুহূর্তে একটা ঘর দুয়ার দিয়ে করুন। তাদের যে আহ্বানগুলো, সে আহ্বানগুলো সরকার কিংবা সংশ্লিষ্ট যারা রয়েছেন কর্তৃপক্ষ, বিশেষ করে বিত্তবানরা তাদের এই সংকটে এগিয়ে আসবেন। কুমিল্লা চাঁদপুরের এমন বন্যার্ত অসংখ্য মানুষের ঘরের ভেঙেছে দেয়াল, নিমিষেই ভেঙেছে স্বপ্ন খেয়াল। জীবনের অঙ্ক কষছেন, মিলছে না হিসেবের সমীকরণ। আশ্রয় কেন্দ্র থেকে যারা ঢলেডোবা বাড়িতে ফিরছেন, সেখানে ফিরে পাচ্ছেন না কিছুই। চাল চুলো বিছানাবিহীন ঘরে আবারও পুরনো আদলে ফেরার যুদ্ধটা চালিয়ে যাচ্ছেন। শুধু দরকার ঘর বাঁধার ঋণ বা সহযোগিতা। পানি আঙ্গ বাড়ির পানি উগায় না, আমরা বহুত কষ্ট পাইতাছি। আশ্রয় কেন্দ্র গিয়ে আমরা থাকতাছি, এই দেয় আবার এই মেঘের পানি আবার ভরে জায়গা, একের বাইট উঠে জায়গা, দুয়ার উঠে জায়গা। এক মেঘ আছে আর উড়ানের মধ্যে আড়ুর উপরে পানি আছে। তা মনে করো আমি ফোলা পানি লইয়া বাচ্চা চলে আমরা চলাফিরে অনেক কষ্ট আছে, আমরা খাই তুলতে পারি না। খাল নদী সংস্কার না হলে এভাবেই হয়তো বারবার পড়তে হবে বন্যার কবলে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, কুমিল্লা। 1 মাস পেরিয়ে গেলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের কোনো পূর্ণাঙ্গ তালিকা হয়নি, এমন অভিযোগ করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি তালিকা প্রকাশ করে তাদের অনুদান ও ভাতা দেওয়ার আহ্বান জানিয়েছে। রাজধানীতে দলীয় দলটির কার্যালয়ে প্রতিনিধি সম্মেলনে এই কথা বলেন সাধারণ সম্পাদক সাইফুল হক। দ্রুত তালিকা প্রস্তুত করে শহীদ পরিবারকে এককালীন বা মাসিক ভাতা দেবার দাবি জানান। আহতদের চিকিৎসা খরচ দেওয়ারও কথাও বলেন তিনি। সাইফুল হক বলেন, 16 বছরের দুর্নীতি দেশের অর্থনীতির যে ভঙ্গুর অবস্থা তৈরি করেছে, তারও একটি হিসেব জনগণের সামনে তুলে ধরা উচিত অন্তর্বর্তীকালীন সরকারের। একটা অংশ আছেন যারা নানাভাবে অন্তর্বর্তী সরকারকে বহু ধরনের উস্কানি দেবার চেষ্টা করছেন, তারা যেন আন্দোলিত না হন, এ ব্যাপারে তাদেরকে সতর্ক থাকা দরকার। তাদের কাজটা তারা ঠিক করবেন। আমরা দেখতে চাই সরকার এই কাজগুলোর মধ্য দিয়ে আমরা ছাত্র জনতার যে অভ্যুত্থান, যে রায়টা দিয়েছে, তাকে সংহত করব, তাকে জোরদার করব। এই সরকার ব্যর্থ হবে না, সরকার সফল হবে এবং এই সরকার কোনোভাবে প্রতিপক্ষ হবেন না তারা।
গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, এই দেশে তরুণরা কারো লাঠিয়াল হওয়ার জন্য আন্দোলনে রক্ত ও জীবন দেবে না। তরুণরা নতুন বাংলাদেশ নির্মাণে নতুন রাজনীতি প্রতিষ্ঠা করতে নেতৃত্ব দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে। বিকেলে নিজ জেলা পটুয়াখালীতে প্রথমবারের মতো দলীয় সফরে এসে সংবর্ধনা সভায় এ কথা বলেন তিনি। এই দেশের তরুণরা কারো লাঠিয়াল বাহিনী হওয়ার জন্য জীবন দেবে না, রাজপথে নামবে না। এই দেশের তরুণরা আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, নতুন রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য, নতুন ভাবে নেতৃত্ব দেওয়ার জন্য সংগঠিত হচ্ছে। নগদ নিবেদিত অর্থনীতির খবর। আবারও চড়া মুরগির বাজার। সপ্তাহের ব্যবধানে কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে মুরগির দাম। বেড়েছে রসুনের দামও। কেজি প্রতি বিক্রি হচ্ছে 240 টাকা। শুল্ক কমানোর ঘোষণার কোনো প্রভাব পড়েনি আলু ও পেঁয়াজের দামে। মেজবাহ হাসানের রিপোর্ট। সরকার পরিবর্তনের 1 মাসের মাথায়ও বাজারে তেমন প্রভাব না পড়ায় অনেকটাই হতাশ ক্রেতাদের অনেকেই। বাজারের দাম তো কমে নাকি, বাজারের দাম এই যে 120 টাকা রাখলো পেঁয়াজ, ওই কম, আগে এই দামে এসেছিল। সবচেয়ে মাত্র সবকিছু আমার কাছে বেশি মনে হচ্ছে, এখনো তো আগে যেমন ছিল এরকমই। গেল সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগির দাম বেড়ে বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 260 থেকে 270 টাকা। ডিমের দামে নেই কোনো স্থিতিশীলতা, একদিন কিছুটা বাড়ছে তো অন্যদিন কিছুটা কমে। কেন দামের এই ওঠানামা তার কোনো সদুত্তর নেই ব্যবসায়ীদের কাছে। হঠাৎ করে দাম বাড়ার কারণ হলো মার্কেটে মাল কম আসতেছে। ছোট মুরগিটা 62 কিনছি, বড় মুরগিটা 60 টাকা কিনছি। এখন মাসের প্রথম সপ্তাহে তো এখন ওই কাস্টমার একটু বাজার আছে, আবার শুক্রবার একটু 10 টাকা বেশি এমনি থাকে, বিশেষ শুক্র শনি এই 3 দিন একটু বেশি থাকে। কিছু সবজির দাম অল্প কমেছে, তবে অধিকাংশ সবজির দামই বাড়তি। বৃহস্পতিবার দাম নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে আলু ও পেঁয়াজের শুল্ক কমানোর ঘোষণা দেওয়া হয়, তবে এ দুটো পণ্য বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। পেঁয়াজের কেজি 110 থেকে 120 টাকা, আর প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকায়। আবার বেড়েছে রসুনের দাম, কেজি বিক্রি হচ্ছে 240 টাকায়। আলু 55 টাকা করে কেজি, যেটা গত সপ্তাহে 55 টাকা ছিল। রসুনের বাজারটা একটু চড়া, যেটা 220 টাকা ছিল গত সপ্তাহে, কিন্তু এখন 240 টাকা হয়েছে। রুই, তেলাপিয়া ও পাঙাশের মতো মাছের দাম কিছুটা বেড়েছে। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে ইলিশ। টালমাটালে এই বাজারে স্বস্তি ফেরেনি স্বল্প আয়ের মানুষদের। দাম একটু বেশি হয়, মানে শাক দাম ডুমুরা শাক 40 টাকা, 5 শাক 10 টাকা বেতন পেয়ে আমরা মাংস কিনে বিদ্যা, মাছই কিনে বিদ্যা। 2 সপ্তাহের ব্যবধানে 2 থেকে 3 টাকা বেড়েছে চালের দাম। বাড়তি দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিশান খান নামে সাভারের এক হার্ডওয়্যার ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমানকে প্রধান আসামি করে 220 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান। মামলায় এনামুর রহমান ছাড়াও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ কবির, সাভার পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল গনি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন। আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগ সাজসে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা, হাঙ্গামা, মারপিট ও গুলি করে হত্যা ও হত্যার হুকুম দেবার অভিযোগ আনা হয়েছে। গত 5 আগস্ট বিকেলে সাভার থানা রোডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হন নিশান খান। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এবারে বন্যার খবর জানতে যাচ্ছি চাঁদপুরে স্থানীয় প্রতিনিধি শরীফুল ইসলামের কাছে। শরীফুল, বন্যার পানি তো কমতে শুরু করেছে, তো এখন কি রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন বন্যার্তরা? নাজনীন, আজ আমি আছি হাজীগঞ্জ উপজেলার বেলচো ইউনিয়নের একটি গ্রামে। যে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এখনো আসলে হাঁটু পরিমাণ পানি রয়েছে। এই বিশেষ করে হচ্ছে যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শাহরাস্তি উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন। সেই ইউনিয়নে এখনো বেশি স্থানে হাঁটু পরিমাণ পানি রয়েছে। আর যে উঁচু স্থান হাজীগঞ্জ, শাহরাস্তি, চাঁদপুর সদর হাইমচর, যে নিচু স্থান রয়েছে সেখানে এখনো জলাবদ্ধতা রয়েছে। বিশেষ করে উঁচু স্থানে যে মানুষ রয়েছেন তারা আসলে ধীরে ধীরে
আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন। আর নিচু এলাকার মানুষ এখন আসলে অপেক্ষা করছেন কখন আসলে পানি কমবে, কখন তাদের সেই নিরাপদ স্থান তাদের নিজের বাড়ি ঘরে ফিরে যাবেন। চাঁদপুরে এখন পর্যন্ত প্রায় 1600-র বেশি আসলে টিউবওয়েল পানি যে টিউবওয়েল রয়েছে সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে আসলে মানুষ নিরাপদ যে পানি সেটা এখনো খেতে পারছে না। তবে জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে ধীরে ধীরে আসলে খাবার উপযোগী আসলে টিউবওয়েল গুলো করা হবে। এখনো আসলে মানুষের দিন দিন আসলে কিন্তু দুর্ভোগ বাড়ছে, পানি যত কমছে মানুষের দুর্ভোগ কমছে। বিশেষ করে ফসলি মাঠ এখনো আসলে পানির নিচে রয়েছে, মানুষের মৎস্য খামার সেটা আসলে এখন জাল টাল দিয়ে কোনো রকম ভাবে রাখা হয়েছে। আরেকটা হচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠান যে সকল এলাকাগুলোতে রয়েছে সেটা এখনো স্বাভাবিক হয়নি। মানুষ আসলে এখন পুনর্বাসন চাচ্ছেন, সরকারি সহায়তা চাচ্ছেন। তো আসলে আমরা বলতে পারি যে আসলে পানি এখনো রয়েই গেছে। তো আসলে পানি কমলে আসলে কমবে আসলে মানুষের সেই কমার সাথে সাথে মানুষের স্বাভাবিক হবে আসলে। এই ছিল সর্বশেষ। জানছিলাম খাবার পানির সংকটের খবর। চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ধীর গতিতে কমছে বন্যার পানি। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ক্রমান্বয়ে দুর্ভোগ বাড়ছে বন্যা কবলিত এলাকায়। বিশেষ করে বন্যার পানিতে নিমজ্জিত হয়ে 1600-র বেশি টিউবওয়েল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিশুদ্ধ পানির অভাবে পানিবাহিত রোগের পাশাপাশি বাড়তে পারে আর্সেনিক আক্রান্ত রোগীর সংখ্যা। এসব টিউবওয়েল ব্যবহার উপযোগী করতে শীঘ্রই উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। এদিকে চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, হাইমচরে জলাবদ্ধতা কমে স্বাভাবিক হচ্ছে, যদিও শাহরাস্তি উপজেলার কিছু দুর্গম এলাকায় এখনও হাঁটু সমান পানি রয়েছে। তবে উঁচু এলাকার পরিস্থিতি উন্নতি হয়, মানুষ এখন আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন। বন্যার খবর জানতে এবার যাব কুমিল্লায়, স্থানীয় প্রতিনিধি মাহফুজ নান্টুর কাছে। মাহফুজ, বন্যার পানি তো কমতে শুরু করেছে, তো এখন সার্বিক পরিস্থিতি কি কি সমস্যায় ভুগছেন বন্যার্তরা আমাদেরকে জানাবেন। আর নাজনীন, বন্যার পানি আসলে একেবারে নেমে গিয়েছে। বিশেষ করে গোমতী নদীর পানিও তা একে তলানিতে ঠেকেছে এবং লোকালয় থেকেও পানি নেমে গিয়েছে। যারা আশ্রয় কেন্দ্রে ছিলেন তারাও বাড়ি ফিরতে শুরু করেছেন। তবে তারা বাড়ি ফিরে এসে তাদের যে আসবাবপত্র রয়েছে সেগুলো পরিষ্কারের জন্য এখন ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি তাদের যে দৈনন্দিন প্রয়োজনীয় খাবার পানি সেটা নিয়ে কিছুটা সমস্যায় ভুগছেন, কারণ দীর্ঘদিন পানি বন্দি থাকার কারণে টিউবওয়েল এবং যে মোটরগুলো রয়েছে সেইগুলো অনেকটাই অকেজো হয়ে গিয়েছে, যার কারণে তারা এখন সুপেয় পানির একটু অভাব বোধ করছেন। আমরা খবর নিয়ে জানলাম যে এই সুপেয় পানির অভাবের কারণে অনেকেই বিভিন্ন জায়গা থেকে পানি সংগ্রহ করে তারা পান করার কারণে কেউ এই পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এখন অনেকেই ভিড় করছেন পানিবাহিত রোগ নিয়ে। পাশাপাশি কলেরা, ডায়রিয়া এই সমস্ত রোগীদের চিকিৎসা সেবাও চলছে। উপজেলা নির্বাহী অফিসাররা জানিয়েছেন যে সুপেয় পানির কোনো অভাব তাদের কাছে নেই। তারা ফায়ার স্টেশনগুলোতে পর্যাপ্ত পানির ব্যবস্থা রেখেছেন এবং সেখান থেকে যাদেরই প্রয়োজন তারা নিয়ে আসতে পারবে। এছাড়া কুমিল্লার এই বিভিন্ন জায়গা থেকে পানি নামার পরে কিন্তু কৃষকরা মূলত ঘুরে দাঁড়িয়েছেন। এখন পর্যন্ত যে হিসাব, তাতে মৎস্য, পোলট্রি এবং কৃষি সহ প্রায় 3,500 টাকার মতো ক্ষতি হয়েছে। সেই ক্ষতিগুলো কাটিয়ে ওঠার জন্য এখন কাজ করছে সংশ্লিষ্ট দপ্তররা। নাজনীন, এ ছিল কুমিল্লা থেকে বন্যা পরবর্তীতে সর্বশেষ খবর। দর্শক, গণভবনে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম সাংবাদিকদের সাথে কথা বলছেন। সরাসরি যাচ্ছে সেখানে এবং অন্যান্য প্রতিশ্রুতিগুলো সেখান থেকে দেওয়া হবে এবং যে তালিকাটিও সেখান থেকে আমরা ঘোষণা করব। এটা এই মাসের মধ্যেই হবে। মাননীয় উপদেষ্টা আজিজুর রহমান স্যারকে জানতে চাই, আপনি একেবারে মানবাধিকার নিয়ে নানা ধরনের কাজ করেছেন। আমরা সাম্প্রতিক সময় যেগুলো দেখছি আসলে বিভিন্ন জায়গায় আমরা গতকালকে দেখলাম যে কিছু মাজারে হামলা হয়েছে, হামলা হচ্ছে, হ্যাঁ, তারপরে কিছু শিক্ষকদেরকে যেভাবে নিপীড়ন করা হচ্ছে। তো আপনি একজন মানবাধিকার কর্মী ছিলেন, এখন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছেন, পাশাপাশি এই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে অনেকেই মানবাধিকার কর্মী রয়েছেন। সেই জায়গাগুলোতে আসলে কী ধরনের ব্যবস্থা আপনারা নিচ্ছেন? কারণ এই আন্দোলনটা হয়েছিল মানুষের মানবাধিকার রক্ষা করার জন্য, সেখানে কি এই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা? আমরা এই ব্যাপারে খুব সিরিয়াসলি দেখছি। আমরা এই ধরনের ঘটনা যেন না ঘটে সেটার জন্য উদ্যোগ নিচ্ছি এবং বারে বারেই আমরা এই ব্যাপারে আমাদের নিজেদের পক্ষ থেকে যত দূর এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডিপ্লয় করে কাজ করা যায় সেটা চেষ্টা করছি। আমরা এটা একেবারেই গ্রহণযোগ্য না, এটা বারে বারে বলেছি।
আমরা এর বিরুদ্ধে প্রথম দিন থেকে এটা অবস্থান নিয়েছি। আমরা বারে বারে বলেছি আমাদের প্রতি যে আচরণ করা হয়েছিল ফ্যাসিবাদী শাসকের পক্ষ থেকে, আমরা কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন কারো প্রতি না হয় সেটা এনশিওর করব। শ্রমিক হত্যার যথাযথ তদন্ত করে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন শ্রমিক হত্যার ঘটনা নিয়ে গঠিত গণতদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক আনু মোহাম্মদ। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মজুরি আন্দোলনে গার্মেন্টস শ্রমিক হতাহতের ঘটনার অনুসন্ধান প্রতিবেদন প্রকাশের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। শ্রমিকদের নিয়মিত মজুরি বিন্যাসে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া নিশ্চিত সহ ৯ দফা সুপারিশ তুলে ধরেন তিনি। সংবাদ সম্মেলনে গণতদন্ত কমিটির সদস্যরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে যেভাবে শ্রমিকদের উপর হামলা করা হয়েছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও একইভাবে শ্রমিকদের উপর হামলা করা হচ্ছে। শ্রমিকদের জীবন মান উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় গণতদন্ত কমিটি। এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকার শীর্ষে অবস্থান করছে ভারত। তাদেরই মাঠে বড় পরীক্ষার মুখে পড়তে হবে বাংলাদেশকে, তাই সতর্ক অবস্থানে দলের সবাই। পাকিস্তান সফরের মতো পারফরমেন্সের ধারাবাহিকতা রাখাই এখন বড় চ্যালেঞ্জ বলছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 2 পর্বের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব জানাচ্ছেন কুশল ইয়াসির। পাকিস্তান মিশন সফল, এবার বাংলাদেশের সামনে ভারত সফর। শক্তির বিবেচনায় বাংলাদেশ থেকে ঢের এগিয়ে ভারতীয়রা, তাও আবার তাদেরই মাঠে খেলা। লাল সবুজদের সাম্প্রতিক পারফরমেন্স আশা জাগানিয়া, তবু বাস্তবতাকে সামনে রেখে পরিকল্পনা করবে বাংলাদেশ। সফরটি বেশ গুরুত্বপূর্ণ নাজমুল হোসেন শান্তর কাছে। সম্পূর্ণ ভিন্ন একটি সিরিজ, কন্ডিশনও আলাদা, তাই নতুন ছক নিয়ে এগিয়ে যেতে চান অধিনায়ক। খুব বেশি দূরে চিন্তা না করে আমরা যদি আমাদের প্রসেসগুলো মেনটেন করি, আমরা যদি আমাদের নিজেদেরকে নিয়ে বেশি চিন্তা করে আমাদের ইমপ্রুভমেন্টের জায়গা কি কি আছে এগুলো যদি আমরা ফোকাস করি, আমার মনে হয় যে ভালো করা সম্ভব। আপনি যেটা বললেন ডিফারেন্ট ভেন্যুতে খেলা, অবশ্যই এই অ্যাডজাস্টমেন্টটা তো প্লেয়ারদের থাকতেই হবে। এখন পুরো ওয়ার্ল্ড ক্রিকেটে এই জিনিসটা হয়েই থাকে। সো খুব বেশি ওটা নিয়ে চিন্তা না করে যতটুকু সম্ভব যে ফ্যাসিলিটিসগুলো আমাদের আছে ওইখান থেকে কত ভালো প্রিপারেশন নিয়ে আমরা যেতে পারি, এটা ইম্পর্টেন্ট। প্রত্যাশা অনেক বেশি, জয়ের ধারা অব্যাহত রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ দলের জন্য। অবশ্যই ইন্ডিয়া অনেক চ্যালেঞ্জিং হবে আমাদের জন্য, এবং আমাদের যে টিম আছে আমরা যদি আমাদের প্ল্যান, আমাদের পারফরমেন্সটা ঠিক মতো করতে পারি, ওইখানেও ভালো রেজাল্ট করা সম্ভব। বাট খুব বেশি আগে চিন্তা না করাটা ইম্পর্টেন্ট, প্রেজেন্টে থাকাটা খুব জরুরি, প্রসেসটা মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট। আর ইন্ডিয়া আমাদেরকে নিয়ে কি চিন্তা করছে আসলে ওইদিকে ফোকাস না করে আমার মনে হয় যে আমরা আমাদেরকে কত ভালো প্রিপারেশন নিয়ে আমরা ওই সিরিজে ঢুকতে পারি। ভারতের বিপক্ষে 19 সেপ্টেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। 15 সেপ্টেম্বর ঢাকা ছাড়বে টিম বাংলাদেশ। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। স্বৈরাচার শেখ হাসিনার বাসভবন ছিল গণভবন। গত 5ই আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা বিদেশে পালিয়ে যাওয়ার পর গণভবন দখলে নিয়েছিল ছাত্র জনতা। এরপর গণভবনটি জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। কিভাবে এই গণভবনকে স্মৃতি জাদুঘরে পরিণত করা হবে তা দেখতে প্রথমবারের মতো শনিবার গণভবন পরিদর্শনে যান 3 উপদেষ্টা। পরিদর্শন শেষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, স্বৈরাচারী ফ্যাসিস্ট রাষ্ট্রনায়কের আসল পরিণতি কী হয় এবং জনগণই যে সব ক্ষমতার মালিক, এই বিষয়টি পৃথিবীতে নিদর্শন করে রাখার জন্যই এই জাদুঘর বানানো হবে। যে কোনো স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনি রাষ্ট্রনায়কদের আসলে কি পরিণত হয় এবং জনগণই যে আসল মালিকানার এবং ক্ষমতার মালিক, সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পুরো পৃথিবীর বুকে রাখার জন্যই আমরা এই গণভবনটিকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি সরকারের পক্ষ থেকে। জাদুঘর বিশেষজ্ঞদের দিয়ে কমিটি করে দ্রুতই কাজ শুরু করা হবে বলে জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। একটা কমিটি করার মাধ্যমে স্থাপত্য শিল্পী এবং আর্কিটেক্টদেরকে নিয়ে, যারা জাদুঘর বিশেষজ্ঞ আছেন, তাদেরকে নিয়ে একটি কমিটি করে দেওয়ার মাধ্যমে এটার কার্যক্রম শুরু হবে। গণভবন জনগণের সম্পদ, জনগণকে ফিরিয়ে দেওয়া হবে উল্লেখ করে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, ফ্যাসিবাদী শাসক যে আচরণ করেছে সে আচরণ যাতে কে এখন করতে না পারে সে ব্যাপারে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার। আমরা বারে বারে বলেছি আমাদের প্রতি যে আচরণ করা হয়েছিল ফ্যাসিবাদী শাসকের পক্ষ থেকে,
আমরা কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন কারো প্রতি না হয় সেটা এনশিওর করব। কাজ শেষ করা হলে জাদুঘরটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান পরিদর্শনে আসা উপদেষ্টারা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডে যে বিদেশি হস্তক্ষেপ ছিল তা বের হতে শুরু করেছে। সকালে নার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ন্যাবের 21তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। রিজভী আরও বলেন, আমেরিকা এবং যুক্তরাজ্যে দল মত নির্বিশেষে সবার ঠাঁই হলেও শেখ হাসিনার ঠাঁই হয়নি। ভারত বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে সন্তুষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য উদ্বেগজনক বলেও মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। শেখ হাসিনা আজকে বাংলাদেশে নেই। এই কষ্ট, এই দুঃখ ভারতের নীতি নির্ধারকরা কি ভুলতে পারছেন না? পিলখানা হত্যাকাণ্ডের মতো ঘটনা, এইটা নিয়ে সংশয় দীর্ঘদিনের। এটা কারা ঘটিয়েছে? ডিএডি রহিম জেলখানার মধ্যে কারা তাকে হত্যা করেছে? কেন সে জেলখানার মধ্যে মারা গেল? এখানে বিদেশি হস্তক্ষেপ থাকতে পারে। সেই হস্তক্ষেপ নিশ্চিত করার জন্য আওয়ামী লীগ, তার মন্ত্রীরা যায়, তার নেতারা যায় সাদা পতাকা নিয়ে, তাদেরকে কিছু বলে না, আর অন্য আইন শৃঙ্খলা বাহিনী গেলে তার দিকে গুলি করে। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করার দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে অবরোধ করে রেখেছে সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদ। শনিবার দুপুরে রাজধানীর শাহবাগে বয়সসীমা 35 করার পক্ষে যৌক্তিকতা তুলে ধরেন আন্দোলনকারীরা। তারা বলেন, বর্তমানে চাকরি প্রার্থীদের সাথে বিদ্যমান বৈষম্য দূর করতে হবে। চাকরিতে আবেদনের বয়সসীমা 30 থাকার ফলে দেশে দক্ষ জনবল, গবেষক গড়ে উঠছে না বলেও দাবি তাদের। আন্দোলনকারীরা বলেন, চাকরিতে প্রবেশের কোনো বয়সসীমা থাকা উচিত নয়। চাকরির বয়স নির্দিষ্ট করে দীর্ঘদিন ধরেই মেধাবীদের সাথে বৈষম্য করা হচ্ছে। শিক্ষা ব্যবস্থার দিকে নজর না দিয়ে এমন বয়সসীমা নির্ধারণ অযৌক্তিক বলেও মন্তব্য করেন তারা। দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান নেবেন বলে হুঁশিয়ারি করেন। এই মুহূর্তে শাহবাগে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি আবিরের কাছে। আবির, শাহবাগে তো আন্দোলনকারীরা বোধহয় এখনো অবস্থান করছেন, তো তাদের আন্দোলনের সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের জানাবেন এবং তারা কতক্ষণ এখানে থাকবেন বলে আপনি জেনেছেন? আপনি দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে এখানে কিন্তু অনেক আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন। তাদের যেটি দাবি যে চাকরির বয়সসীমা 35 করার জন্য তারা যে দাবিটি জানিয়েছেন, সকাল 11টা থেকে এখন পর্যন্ত কিন্তু তারা এই শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছিলেন। কিন্তু কিছুক্ষণ আগে, ঠিক 30 মিনিট আগে কিন্তু তারা এই শাহবাগ চত্বরে, শাহবাগের মোড়ে তারা অবস্থান নিয়েছেন, যার ফলে কিন্তু আপনি দেখেছেন যে এই এলাকাটিতে কিন্তু একটি যানজট পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আন্দোলনকারীরা যেটি বলছেন যে গত 12 বছর ধরে তারা যে দাবি জানিয়েছেন চাকরিতে বয়সসীমা বৃদ্ধির জন্য, অর্থাৎ 35 করার জন্য, সেই দাবিটি কিন্তু মেনে নেওয়া হয়নি। গত সরকার, শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্নভাবে অবৈধভাবে নিয়োগ দিয়ে অনেককে নিয়োগ দেওয়া হয়েছে, সেই অভিযোগটি তারা করেছেন। এখন পর্যন্ত তারা তাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত কিন্তু তারা এই জায়গাটিতে অবস্থান নেবেন। তারা আরেকটি বিষয়ে আপনাকে জানিয়ে রাখি, দুপুর 3টা পর্যন্ত কিন্তু তারা এই স্থানে অবস্থান নেওয়ার কথা এখন পর্যন্ত জানিয়েছেন। একটি স্মারকলিপি দেওয়া হয়েছে শিক্ষা উপদেষ্টার নিকট। দুপুর 3টা নাগাদ যদি সেখান থেকে কোনো সমাধান না আসে, তারপরে আসলে কি বিষয়ে তারা অবগত হবেন সেটি তারা পরে সিদ্ধান্ত নেবেন। কিন্তু আপাতত দাবি না মেনে নেওয়া পর্যন্ত কিন্তু তারা অবরোধ চালিয়ে যাবেন এবং সেই অবরোধ চালানোর তারা হুঁশিয়ারি দিয়েছেন। এখন পর্যন্ত এই শাহবাগ এলাকা থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। শ্রমিক হত্যার যথাযথ তদন্ত করে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন শ্রমিক হত্যার ঘটনা নিয়ে গঠিত গণতদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক আনু মোহাম্মদ। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মজুরি আন্দোলনে গার্মেন্টস শ্রমিক হতাহতের ঘটনার অনুসন্ধান প্রতিবেদন প্রকাশের সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। শ্রমিকদের নিয়মিত মজুরি বিন্যাসে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া নিশ্চিত সহ 9 দফা সুপারিশ তুলে ধরেন তিনি।
সংবাদ সম্মেলনে গণতদন্ত কমিটির সদস্যরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে যেভাবে শ্রমিকদের ওপর হামলা করা হয়েছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও একইভাবে শ্রমিকদের ওপর হামলা করা হচ্ছে। শ্রমিকদের জীবনমান উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান গণতদন্ত কমিটি। শ্রমিক হত্যার যথাযথ তদন্ত করে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এত মাস হয়েছে, তার কোনো মামলাও হয় নাই, তদন্ত হয়নি, কিছুই হয়নি, সেটা করতে হবে। পুলিশ ও তৎকালীন সরকারি দলের সন্ত্রাসী বাহিনী শ্রমিকদের উপর হামলা করেছে, গুলি করে হতাহত করেছে, তারপরে আবার সেই শ্রমিকদের নামে মিথ্যা মামলা দিয়ে আটক করেছে, নির্যাতন করেছে। হয়রানি এখনও অব্যাহত আছে। অবিলম্বে সবাইকে ক্ষতিপূরণ দিয়ে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। খুলনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া কতরুল হাসানের 3 দিন ধরে কোনো খোঁজ মিলছে না বলে অভিযোগ করেছেন তার পরিবার। সকালে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তার স্ত্রী সাইদা খাতুন এই অভিযোগ করেন। তিনি বলেন, তার স্বামী কতরুল হাসান খুলনা সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের শিক্ষার্থী। লেখাপড়ার পাশাপাশি সে খুলনার শেখপাড়া পপুলার ডায়াগনস্টিক সেন্টারে পার্ট টাইম চাকরি করত। গত 5 সেপ্টেম্বর বিকেলে ত্রাণ সংগ্রহের কথা বলে বাসা থেকে বের হয়। এরপর থেকে তার সাথে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে 6 সেপ্টেম্বর সোনাডাঙ্গা থানায় একটি জিডি করা হয়। ধীর গতিতে কমছে বন্যার পানি। পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও ক্রমান্বয়ে দুর্ভোগ বাড়ছে বন্যা কবলিত এলাকায়। বিশেষ করে বন্যার পানিতে নিমজ্জিত হয়ে 1600-এর বেশি টিউবওয়েল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিশুদ্ধ পানির অভাবে পানিবাহিত রোগের পাশাপাশি বাড়তে পারে আর্সেনিক আক্রান্ত রোগীর সংখ্যা। এসব টিউবওয়েল ব্যবহার উপযোগী করতে শীঘ্রই উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। এদিকে চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, হাইমচরের জলাবদ্ধতা কমে স্বাভাবিক হচ্ছে, যদিও শাহরাস্তি উপজেলার কিছু দুর্গম এলাকায় এখনো হাঁটু সমান পানি রয়েছে। তবে উঁচু এলাকার পরিস্থিতি উন্নতি হওয়ায় মানুষ এখন আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন। এদিকে বানের পানি কিছুটা নেমে যাওয়ায় যারা বাড়ি ফিরেছেন তাদের আর কিছুই অবশিষ্ট নেই পুরনো ঘরে। শুধু খাবারের অভাবই নয়, নেই শোবার জায়গা কিংবা টয়লেটও। ভিটে মাটি দেবে গিয়ে ঝুঁকির মুখে ভবিষ্যৎ। তাই তাদের দিকে বিত্তবানরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবার প্রত্যাশা করছেন অসহায় বানভাসীরা। কুমিল্লা ঘুরে রনি রায়হানের ছবিতে আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। বানের পানিতে ডুবে যাওয়া বাড়ি দেখতে আশ্রয়কেন্দ্র থেকে প্রতিদিন একবার করে আসেন রিনা বেগম। ছোট ছেলেকে কোলে করে আজও দেখতে এলেন চেনা ঘরের পানি কমেছে কিনা। ঘরের ভেতরে গিয়ে রিনা ঘুরে দেখলেন নরম মাটিতে ডেবে যাচ্ছে ঘর। ভেঙে পড়েছে ঘরের আড়, টিনের চালাটা নিতে পারছে না আর ভার। রিকশাওয়ালা স্বামীর 3 সন্তান নিয়ে রিনারা কোথায় দাঁড়াবে এবার? জান্দা ছাড়া পুঁজিটি ছাড়া কিছুই নেই। এরপর যে 15 দিন বাড়িঘর ছাড়া হয়েছি। কইতেন থাকার মতন কোনো অবস্থা আছে? ড্রাইভার দেব গা, থাকতো তা দেব না, আবার ফেয়ার লিগে ভাড়া দেওয়া যাইব না, টিয়া নাই, পয়সা আঙ্গদাম সামর্থ্য নাই। এই মুহূর্তে একটা ঘর দুয়ার দিয়ে করুন। তাদের যে আহ্বানগুলো, সে আহ্বানগুলো সরকার কিংবা সংশ্লিষ্ট যারা রয়েছেন কর্তৃপক্ষ, বিশেষ করে বিত্তবানরা, তাদের এই সংকটে এগিয়ে আসবেন। কুমিল্লা চাঁদপুরের এমন বন্যার্ত অসংখ্য মানুষের ঘরের ভেঙেছে দেয়াল, নিমিষেই ভেঙেছে স্বপ্ন খেয়াল। জীবনের অঙ্ক কষছেন, মিলছে না হিসেবের সমীকরণ। আশ্রয় কেন্দ্র থেকে যারা ঢলেডোবা বাড়িতে ফিরছেন, সেখানে ফিরে পাচ্ছেন না কিছুই। চাল চুলো বিছানাবিহীন ঘরে আবারও পুরনো আদলে ফেরার যুদ্ধটা চালিয়ে যাচ্ছেন। শুধু দরকার ঘর বাঁধার ঋণ বা সহযোগিতা। পানি আঙ্গ বাড়ির পানি উগায় না, আমরা বহুত কষ্ট পাইতাছি। আশ্রয় কেন্দ্র গিয়ে আমরা থাকতাছি, এই দেয় আবার এই মেঘের পানি আবার ঘুরে জায়গা, একের বাইট উঠে জায়গা, দুয়ার উঠে জায়গা। এক মেঘ আছে আর উড়ানের মধ্যে আড়ুর উপরে পানি আছে। তা মনে করো আমি ফোলা পানি লয়ে বাচ্চা চলে আমরা চলাফিরে অনেক কষ্ট আছে, আমরা খাই তুলতে পারি না। খাল নদী সংস্কার না হলে এভাবেই হয়তো বারবার পড়তে হবে বন্যার কবলে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, কুমিল্লা।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীতে বিএনপির রাজনীতি হবে জনগণকে নিয়ে। জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করাই হবে মূল লক্ষ্য। দুপুরে খাগড়াছড়ির দীঘিনালায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন খসরু। তিনি বলেন, এদেশে আর স্বৈরাচার দুর্নীতিবাজদের ঠাঁই হবে না। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান। পরে বন্যায় ক্ষতিগ্রস্ত 500 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। বিএনপির বাংলাদেশের রাজনীতি হবে বাংলাদেশের মানুষকে নিয়ে, বাংলাদেশের মানুষের প্রত্যাশা নিয়ে, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা নিয়ে, বাংলাদেশের মানুষের সমস্যা নিয়ে, বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে। জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, বিতর্কিত কোনো কাজ তারা করতে চান না। বিষয়টি নিয়ে একটি চক্র পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হল দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা, সেই সাথে নির্বাচন কমিশন পুনর্গঠন করে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। দুপুরে রাজশাহীতে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ওলামা মাশায়েখ সহ বিভিন্ন ধর্মীয় নেতাদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর রহমান। বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো জায়গায় আমরা হাত দেব না। আমরা হলাম ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের দায়িত্ব হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে রেস্টোর করা, নির্বাচন কমিশনকে ঢেলে সেজে একটা সুষ্ঠু অবাধ ইম্পার্শিয়াল নির্বাচন দিয়ে নির্বাচিত দলকে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব। সত্যিকারের মুক্তিযোদ্ধারা যেন সম্মানিত হন সে চেষ্টা করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ খোয়াই নদীর ঝুঁকিপূর্ণ বাঁধ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। ফারুকী আজম বলেন, তাদের ভাতা এখনো বন্ধ করা হয়নি, তবে এ বিষয়ে কাজ হচ্ছে। অনেকগুলো প্রক্রিয়া বাছাই করার জন্য চিহ্নিত করা হয়েছে। এ সময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয়তাবাদী কৃষক দলের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মির্জাপুরে গোড়াই মিলঘেট হতে একটি মিছিল পুরো গোড়াই বাজার এলাকা প্রদক্ষিণ করে গোড়াই বাজারে গিয়ে শান্তি সমাবেশ করে। এ সময় মির্জাপুর জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক দীপু হায়দার খান সহ দলের নেতৃবৃন্দ। At least 17 RMG factories in the Ashulia industrial zone have declared holiday amid protests by the workers. The number of factories declaring closure might increase as the day progresses, say the industrial police. 17 factories have declared holiday as the workers did not work and the management did not come to the factories, said Mohammad Sarwar Alam, Superintendent of Industrial Police Unit 1, claiming that the situation has improved compared to previous days. Industrial police were deployed in factory areas and the army has been patrolling to maintain order. Many factories in Gazipur declared holidays due to worker unrest, protests, road blockades and vandalism for several days. However, following a decision by the BGMEA and the assurances of necessary security from the government, factory owners decided to keep all factories open. The interim government has announced plans to transform Ganobhavan into July Revolution Memorial Museum, commemorating the events of the 2024 uprising and the last 16 years of disappearances, murders and repression. The decision was made by the Advisory Council, with the project set to be completed in the fastest possible time. During a visit to Ganobhavan today, the advisor Nahid Islam said the museum will preserve the current remains of Ganobhavan and will be open to the public.
He emphasized that the museum will stand as a testament to the victory of the people and serve as a reminder of the consequences faced by fascist and autocratic leaders. The museum will feature a comprehensive display of the last 16 years of repression, including disappearances, extrajudicial killings, and the 36-day events of the July Revolution. A list of martyrs and other memories will also be showcased alongside digital presentations. যে কোনো স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনি রাষ্ট্রনায়কদের আসলে কি পরিণত হয় এবং জনগণই যে আসল মালিকানার এবং ক্ষমতার মালিক সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পুরো পৃথিবীর বুকে রাখার জন্যই আমরা এই গণভবনটিকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি সরকারের পক্ষ থেকে। একটা কমিটি করার মাধ্যমে স্থাপত্য শিল্পী এবং আর্কিটেক্টদেরকে নিয়ে যারা জাদুঘর বিশেষজ্ঞ আছেন তাদেরকে নিয়ে একটি কমিটি করে দেওয়ার মাধ্যমে এটার কার্যক্রম শুরু হবে। আমরা বারে বারে বলেছি আমাদের প্রতি যে আচরণ করা হয়েছিল ফ্যাসিবাদী শাসকের পক্ষ থেকে আমরা কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন কারো প্রতি না হয় সেটা এনশিওর করব। Chief Advisor Professor Mohammad Yunus has visited the National Institute of Neurosciences and a hospital, where he inquired about the conditions of the people who were critically injured by security forces during the student-led revolution in July-August. At least 11 people, including 8 students from universities and colleges, have been treated at the hospital. He saw the conditions of 4 students who were being treated in the ICU of the hospital. All 4 were hit by bullets in their heads. Their conditions are improving. There are no plans to change the national anthem of Bangladesh. Religious Affairs Advisor Dr. A.F.M. Khalid Hossain said today, the interim government will not undertake such controversial acts, he said this morning at a gathering at the Rajshahi Islamic Foundation. He also said local residents along with madrasa students will guard the temples during Durga Puja to ensure there are no attacks or acts of sabotage. Students of the madrasas were not involved with any form of terrorism. This is a conspiracy and misinformation by the previous government. Khalid Hossain also said attacking mosques, temples and shrines is a heinous act and the criminals will be prosecuted under existing laws. The advisors say the interim government wants to maintain a friendly relationship with India. বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো জায়গায় আমরা হাত দেব না। আমরা হলাম ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের দায়িত্ব হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে রেস্টোর করা। নির্বাচন কমিশনকে ঢেলে সেজে একটা সুষ্ঠু অবাধ ইম্পার্শিয়াল নির্বাচন দিয়ে নির্বাচিত দলকে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব। BNP Standing Committee member Amir Khosrow Mahmood Chaudhry has said BNP will work to materialize the aspirations of people in New Bangladesh. He said this attending a relief distribution program in Khagrachori's Diginala today. The senior BNP leaders issued warning that corrupt leaders won't get any post in BNP. He urged the party leaders and activists to win hearts of people by doing positive activities. আগামী বিএনপির বাংলাদেশের রাজনীতি হবে বাংলাদেশের মানুষকে নিয়ে, বাংলাদেশের মানুষের প্রত্যাশা নিয়ে, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা নিয়ে, বাংলাদেশের মানুষের সমস্যা নিয়ে, বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে। BNP leader Rizvi Ahmed has said the foreign interference in the Pilkhana massacre has started to unearth. He made the remarks after paying tribute to BNP founder Zia Rahman on the occasion of 21st anniversary of Nurse Association of Bangladesh. The BNP leader said though all party leaders get asylum in USA and UK, Sheikh Hasina isn't getting shelter there except India. শেখ হাসিনা আজকে বাংলাদেশে নেই। এই কষ্ট এই দুঃখ ভারতের নীতি নির্ধারকরা কি ভুলতে পারছেন না? পিলখানা হত্যাকাণ্ডের মতো ঘটনা, এইটা নিয়ে সংশয় দীর্ঘদিনের। এটা কারা ঘটিয়েছে? ডিএডি রহিম জেলখানার মধ্যে কারা তাকে হত্যা করেছে? কেন সে জেলখানার মধ্যে মারা গেল?
এখানে বিদেশি হস্তক্ষেপ থাকতে পারে। সেই হস্তক্ষেপ নিশ্চিত করার জন্য আওয়ামী লীগ তার মন্ত্রীরা যায়, তার নেতারা যায় সাদা পতাকা নিয়ে, তাদেরকে কিছু বলে না, আর অন্য আইন শৃঙ্খলা বাহিনী গেলে তার দিকে গুলি করে। Protesters have blocked the busy Shahbag intersection in Dhaka, demanding to increase the age limit for entering government jobs to 35 years. The protesters said that the maximum age limit for applying for government jobs in Bangladesh was raised from 27 to 30 years in 1991. The average life expectancy of people in Bangladesh was 57 years at that time. Currently, the average life expectancy of people in Bangladesh has increased to 73 years. Therefore, it is logical to increase the age limit for applying for jobs. জাতীয় সংগীত পরিবর্তনের কোনো চিন্তাভাবনা অন্তর্বর্তীকালীন সরকারের নেই বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। বিষয়টি নিয়ে একটি চক্র পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন। বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হলো দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা, সেই সাথে নির্বাচন কমিশন পুনর্গঠন করে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। দুপুরে রাজশাহীতে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ওলামা মাশায়েখ সহ বিভিন্ন ধর্মীয় নেতাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর রহমান। বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো জায়গায় আমরা হাত দেব না। আমরা হলাম ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের দায়িত্ব হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে রেস্টোর করা, নির্বাচন কমিশনকে ঢেলে সেজে একটা সুষ্ঠু অবাধ ইম্পার্শিয়াল নির্বাচন দিয়ে নির্বাচিত দলকে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব। আলোচিত ত্বকী হত্যার 11 বছরে বিচারহীনতা ও হত্যার সাথে শামীম ওসমান ও তার পরিবার জড়িত দাবি করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ত্বকী হত্যার বিচারের দাবি জানিয়েছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ত্বকী হত্যা বিষয়ক গোলটেবিল বৈঠকে সংগঠনটির আহ্বায়ক ও ত্বকীর বাবা রফিউর রাব্বি এই দাবি জানান। অভিযোগ করেন, শামীম ওসমান তার ছেলে ও ভাতিজাকে দিয়ে ত্বকীকে হত্যা করিয়েছেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শামীম ওসমানের পাশে থাকায় এ ঘটনার বিচার প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। এ সময় জুলাই শহীদদের হত্যার পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে ত্বকী, সাগর রুনি, তনুসহ ওসমান পরিবার দ্বারা সংগঠিত নারায়ণগঞ্জের সকল হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান বক্তারা। শামীম ওসমান তার ছেলে এবং ভাতিজাকে নিয়ে ত্বকীকে হত্যা করেছিল। এই হত্যার সাথে জড়িত সকলকেই আইনের আওতায় এনে আজকে আমরা বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি। শ্রমিক হত্যার যথাযথ তদন্ত করে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন শ্রমিক হত্যার ঘটনা নিয়ে গঠিত গণতদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক আনু মোহাম্মদ। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মজুরি আন্দোলনে গার্মেন্টস শ্রমিক হতাহতের ঘটনার অনুসন্ধান প্রতিবেদন প্রকাশের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। শ্রমিকদের নিয়মিত মজুরি বিন্যাসের প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া নিশ্চিত সহ 9 দফার সুপারিশ তুলে ধরেন তিনি। গণতদন্ত কমিটির সদস্যরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে যেভাবে শ্রমিকদের উপর হামলা করা হয়েছে, এই সরকারের সময়ও একইভাবে হামলা হচ্ছে। শ্রমিকদের জীবনমান উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।